ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় দলের অনেক পরিচিত মুখ ও হেভিওয়েট নেতা বাদ পড়েছেন, যা দলীয় অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে বর্তমান সরকারের আমলে যেসব নারী নেত্রী রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের অনেকেরই যথাযথ মূল্যায়ন হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলস্বরূপ অবহেলিত এই নেত্রীরা গভীর ক্ষোভ ও হতাশায় নিমজ্জিত হয়েছেন। এমন পরিস্থিতিতে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে এসব বঞ্চিত নেত্রী যেন জামায়াত ইসলামী দলে যোগ দেন। তাদের যুক্তি, জামায়াত অতীতে নারী প্রার্থীদের তেমনভাবে মূল্যায়ন না করলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অন্তত ১৫ জন নারীকে প্রার্থী করতে বাধ্য হবে। যেহেতু জামায়াতের নিজস্ব বলয়ে পর্যাপ্ত যোগ্য নারী নেত্রী নেই, তাই বিএনপির বঞ্চিত নেত্রীদের জামায়াতে যোগ দেওয়া উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হতে পারে। চলুন তেমনই ৫ জন নেত্রীর বিস্তারিত জেনে নেই। নাম্বার 1, অ্যাডভোকেট আশরাফি পাপিয়া। বিএনপির মনোনয়ন বঞ্চিত নেত্রীদের মধ্যে অন্যতম অ্যাডভোকেট আশরাফি পাপিয়া প্রকাশ্যে তার অসন্তোষ প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের জন্য এত দীর্ঘ সময় ও শ্রম ব্যয় করার পর এখন মনে হচ্ছে আমার সেই সব প্রচেষ্টা ভুল ছিল। তিনি আরও উল্লেখ করেন যে তিনি ধীরে ধীরে দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে নিষ্ক্রিয় করে ফেলার কথা ভাবছেন। তার আক্ষেপ, দল এখন বলে তুমি অমুকের স্ত্রী, তুমি পারিবারিক কোটায় পড়ে গেলা। এটা আসলে আমার রাজনৈতিক জীবনের এক অকাল অপমৃত্যু ঘটে গেল। এখান থেকে উত্তরণের আর কোনো সুযোগ নেই, কারণ আমি তো পারিবারিক পরিচিতি বা আমার সংসারকে রাজনৈতিক পরিচিতির জন্য ত্যাগ করতে পারব না। তিনি আরও দাবি করেন যে তার সাথে যা ঘটেছে তা নতুন কর্মী তৈরিতে একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। একই পরিবার থেকে দুজনকে মনোনয়ন না দেওয়ার দলীয় সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এক বাড়িতে দুজন দুই দল করলে বিএনপি সেটা কিভাবে দেখবে? স্বামী এক পার্টি, স্ত্রী অন্য পার্টি করলে দল সেটা অ্যালাউ করবে কিনা? পাপিয়া বলেন, আমি ছোটবেলা থেকে রাজনীতি করি। আমার স্বপ্ন ছিল একজন নির্বাচিত এমপি হব। রাজনীতিতে মেয়েরা অনেকটাই পিছিয়ে আছে। গরুর হাটের মতো মেয়েদের ধরে ধরে দলের সব সহ সম্পাদক পদে বসানো হয়। সিনিয়রিটি জুনিয়রিটি পর্যন্ত মেইনটেইন করা হয় না। তিনি দৃঢ়তার সাথে বলেন, মনোনয়ন না পাওয়ায় স্বাভাবিকভাবে অন্তরে যে ক্ষরণ হয়েছে এটা পার্টির জন্য অশুভ এবং এটার জন্য আজ হোক কাল হোক পার্টি বিপর্যস্ত হবে। এরপর থেকে অনেকে তাকে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন এবং বলছেন, পাপিয়া আপা, আপনি জামায়াতে আসুন, আপনাকে সাদরে গ্রহণ করা হবে। তবে পাপিয়ার জামায়াতে যোগদানের সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। নাম্বার 2, শাকিলা ফারজানা। বিএনপি নেত্রী ও ব্যারিস্টার শাকিলা ফারজানাও একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী রাজনীতিবিদ। চট্টগ্রাম ৫ আসন থেকে 4 বার নির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা হিসেবে তিনি নিজ এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলেন। এর আগে তিনি বিএনপির নারী নেত্রীদের মধ্যে কারাগারে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে ধারণা করেছিলেন বিএনপি তাকে মনোনয়ন দেবে, কিন্তু তা ঘটেনি। এমন অনেকে আছেন যারা বিশেষ কোনো ভূমিকা না রেখেই কেবল বাবার সুবাদে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে শাকিলা ফারজানা বাবার আসন বুঝে নিতে নয়, বরং দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শুধুমাত্র জাতীয়তাবাদের পতাকা নিয়ে মানুষের সেবা করার উদ্দেশ্যে লড়ে গিয়েছেন। শাকিলা ফারজানা অত্যন্ত ধার্মিক ও ইসলামপ্রিয় নেত্রী হওয়ায় অনেকে তাকে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিতে বলছেন। তার সমর্থকরা বলছেন, আমাদের সকলের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা আপু একটি আদর্শের প্রতীক। জনসাধারণের কাছে আস্থা ও ভরসার একটি নাম ব্যারিস্টার শাকিলা ফারজানা। 11 মাস কারাবন্দী থাকা সহ তাকে অনেক বছর দেশের বাহিরে থাকতে হয়েছিল। আওয়ামী সরকারের যে নির্যাতনের শিকার হয়েছেন তার জন্য তাকে হারাতে হয়েছিল সফল আইনজীবী পেশা এবং একজন আদর্শিক পিতাকে। পরিবারের অনেক সদস্যকেও বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে। নিজ গ্রুপের পাল্লা ভারী করতে তিনি অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করেননি। দলের নির্দেশ অনুযায়ী এবং তার পিতার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল তার ধারাবাহিকতা বজায় রেখে মানুষের ভালোবাসা অর্জনের রাজনীতি করে গিয়েছেন। প্রত্যেকটি দিন নিজ আসনের সকল মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গিয়ে দলের প্রচারণা করেছেন এবং দলের দেওয়া কর্মসূচি সফল করেছেন আমাদের নেত্রী। এমন ক্লিন ইমেজের একজন রাজনীতিবিদ যিনি হাজারো জিয়া আদর্শের সৈনিক গড়া কারিগর, এমন নেত্রী অবমূল্যায়নে হারিয়ে যেতে পারেন না। নাম্বার 3, নীলুফার মনি। জামালপুর সদর 5 আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে নীলুফার মনি আলোচনায় ছিলেন। কিছুদিন আগেও তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন এবং লিফলেট বিতরণ করেছেন। শুধু তাই নয়, তিনি বিএনপির ত্যাগী নেত্রীদের অন্যতম একজন।
নীলুফার মনি রাজনীতিতে প্রবেশ করেন এরশাদের শাসনামলে, যখন তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এরশাদের অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে না পেরে তিনি সহপাঠী নারীদের সঙ্গে আন্দোলন শুরু করেন। তিনি জানান, সে সময়ে শামসু নাহার হল, রোকেয়া হল, মৈত্রী হলের মেয়েরা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং তিনি নিজেও সেই আন্দোলনে সামনের সারিতে ছিলেন। তিনি এরশাদ বিরোধী কার্যক্রমে জড়িত থাকার সিদ্ধান্ত নেন এবং এরপর আর রাজনীতি থেকে সরে আসেননি। 1996 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী থাকাকালীন তার জীবনের এক ভয়াবহ স্মৃতির কথা তিনি উল্লেখ করেন। একটি নির্বাচনের সময় গভীর রাতে তিনি ও ছাত্রদলের প্রায় 8-10 জন ছেলে একটি মাইক্রোবাসে করে নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ির তেল ফুরিয়ে যায় এবং তাদের কারো কাছে টাকা ছিল না। তখন তিনি তার গলার একটি ছোট সোনার চেন তেলওয়ালার কাছে দিয়ে বলেন, ফিরে আসার সময় টাকা দেবেন। পরবর্তীতে ময়মনসিংহের উপর দিয়ে যাওয়ার সময় রাত 2:30টার দিকে সেনাবাহিনী তাদের মাইক্রোবাস আটকায়। সেনারা ভেবেছিল একটি মেয়ে এতগুলো ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছে। নীলুফার মনি অত্যন্ত ভীত হয়ে পড়েছিলেন, কিন্তু পরে বোঝাতে সক্ষম হন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং নির্বাচনী কেন্দ্রে যেতে তাদের কোনো উপায় ছিল না। এই ঘটনা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। এমন একজন নেত্রীও বিএনপির নমিনেশন পাননি, তাই অনেকে তাকে জামায়াতে যোগ দেওয়ার কথা বলছেন। নাম্বার 4, ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর আসনে কোনো প্রার্থী ঘোষণা না হওয়ায় হতাশা ছড়িয়ে পড়েছে। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা পেছনে থাকায় তার অনুসারীরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি বিএনপির দুর্গ বা ঘাঁটি হিসেবে পরিচিত। 1973 সালের পর 2023 সালের উপনির্বাচন ছাড়া দীর্ঘ 50 বছরের ইতিহাসে এখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হননি। এবারের নির্বাচনে এই আসন জোটের শরিকদের দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে অনুসারীরা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সরাইলের স্থানীয়রা মনোনয়ন না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। অনেকে বলছেন, বিএনপি মূল্যায়ন না করলে তিনি যেন জামায়াতে যোগ দেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে মাঠে রয়েছেন। প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা প্রায় প্রতিবারই জয়ী হয়েছেন। তবে 2008 সালে বিএনপির জোট শরিক দলের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী আওয়ামী লীগের শরিক দলের প্রার্থী জিয়াউল হক মৃধার কাছে পরাজিত হন। 2001 সালে নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। সরাইল উপজেলা বিএনপি নেতাকর্মীরা বলছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা এ আসনে অত্যন্ত জনপ্রিয়। যদি জোটের অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয় এবং রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে জোটের প্রার্থী জামানত হারাতে পারেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা এখানে প্রযোজ্য, যেখানে প্রার্থীর ভাগাভাগির কারণে আসনটি হাতছাড়া হয়েছিল। স্থানীয়দের মতে আসনের 70% বিএনপি নেতাকর্মী রুমিন ফারহানার পাশে থাকবেন। তারা আরও জানিয়েছেন, রুমিন ফারহানা 2017 সাল থেকে সরাইলে জনগণের পাশে রয়েছেন। 2023 সালের উপনির্বাচনে দলের বিপক্ষেও তিনি নির্বাচনী সমাবেশ করেছেন। এজন্য তাকে অনেক হয়রানির মুখোমুখি হতে হয়েছে। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবগত আছেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। অনুসারীরা মনে করছেন, রুমিন ফারহানা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি হাতছাড়া হতে পারে। তো বন্ধুরা, আপনারা কি বলেন? বিএনপির মনোনয়ন বঞ্চিত এসব নারীদের কি জামায়াতে যোগ দেওয়া উচিত নাকি উচিত নয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।